হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ অব নির্বাণার গল্প নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের একটি রাজপ্রাসাদ দেখানো হয়। এখানে খুব সাজ রব চলছিল, যেখানে একটি মেয়ে লুকিয়ে ওয়াইন ঘরে গিয়ে একটা ওয়াইন নিয়ে নেয়। এই মেয়েটির নাম জাংশি। সে এখানকার কেউ নয়, সে এসেছে একটি পাহাড়ি এলাকা থেকে। এই মেয়েটি মূলত পৃথিবী দেখার উদ্দেশ্যেই বের হয়েছে, আর প্রথমেই ও এসেছে ফাংলিং মেনর নামের একটা জায়গায়। এখানে আসার পরেও ও একদল নিত্যবাহিনীকে দেখতে পায়। ও লুকিয়ে লুকিয়ে একটা গাছের উপরে উঠে পড়ে এক জগ ওয়াইন নিয়ে। ও বলে, আজকে থেকে আমি পুরো দুনিয়াটাকে দেখব আর এভাবে ওয়াইন খাবো। জাংশি তো মনে মনে খুবই খুশি হচ্ছিল চারপাশের এইসব দৃশ্য দেখে, কিন্তু ও যে গাছের উপরে উঠেছিল সেখানেই উপর থেকে একটা ছেলে নিচে আসে, যার মাস্ক পরা ছিল। জাংশি ওই ছেলেকে দেখে চিল্লানি দিবে তো কি, ছেলেটি ওকে আঘাত করে। আঘাত করার পরে জাংশির বুকের একটা অংশ একটুখানি চিড়ে যায়, মানে ওর জামাটা একটু কেটে যায়। ভিতরে একটা বই দেখা যায়, যে বইয়ের মলাটে যে ক্যাপশন লেখা ছিল সেই ক্যাপশনটি দেখে ছেলেটি থেমে যায় এবং জাংশির মুখ চেপে ধরে বলে, খবরদার কোনো চিৎকার করবে না। জাংশি বুঝতে পারে যে এই ছেলেটি কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করতে এখানে এসেছে। এরপরে জাংশি ছেলেটির দিকেই তাকিয়ে থাকে, কোনো সাউন্ড করে না। পার্পল কালারের ড্রেস পরে আমরা একটা লোককে দেখতে পাই, ওই লোকের নাম হলো তেংরুই। এরপরে আমরা একজন মার্কিউসকে দেখতে পাই, এর নাম পেইয়ান। এ এসেছিল মূলত চিংকং নামের একটা রাজ্য থেকে, আর এই তেংরুইয়ের সঙ্গে সমঝোতা করতেই সে এসেছিল। কিন্তু তার আসতে দেরি হয়। তেংরুই তার দিকে একটা চায়ের কাপ ছুঁড়ে দিলে মার্কিউস সেটাকে খুব সুন্দরভাবে ধরে নেয়। মূলত এরা দুইজন দুই রাজ্যের, এবং এখানে মাস্ক পরা ছেলেটি ঠিক কী উদ্দেশ্যে এসেছে তা এখনও ক্লিয়ার নয়। তারপরে দেখা যায় সুন্দরী একটা লেডি নৃত্য করতে শুরু করে দিয়েছে। লেডিটি একটা যুদ্ধের নৃত্য করছিল, যেটা দেখে পেইয়ন এই লেডিটিকে একটু সন্দেহ করে, কিন্তু পেইয়ন কিছু বলে না। এরপরে লেডি চা দিতে এগিয়ে আসে তেংরুইয়ের কাছে। তেংরুই ওই এস্টেট নামে একটি এস্টেটের একজন বড় অফিসিয়াল পদে আছে। তো নাচনেওয়ালি মেয়েটি একদম তেংরুইয়ের পাশে যেয়ে বসে। উপর থেকে এই দৃশ্য জাংশি দেখে বলে, ওই মেয়েটি তো তেংরুইকে পছন্দ করে না দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তবুও মেয়েটি অভিনয় করে তেংরুইয়ের পাশে গিয়ে বসছে। ও তেংরুইয়ের নাম জানে না, কিন্তু ও শুধু বলে লোকটির পাশে গিয়ে বসছে। সাথে সাথে জাংশি এটা বুঝতে পারে যে ওই মেয়েটি আর কারোরই নয়, এই মাস্ক পরা এই লোকটিরই হয়তো বা কোনো একটা সহচারী। এবং এই মাস্ক পরা ছেলেটি যখন বুঝতে পেরেছে এই মেয়েটি কিছু একটা আন্দাজ করছে, ঠিক তখনই জাংশির বুকে ছুরি ঢুকিয়ে দেয় ছেলেটি। জাংশির হাতে থাকা ওয়াইনের জগটি পড়েই যাচ্ছিল, কিন্তু মাস্ক পরা ছেলেটি সেই ওয়াইনের জগটা ধরে ফেলে। এখন এর নাম একটু বলি, এর নাম হলো জাওয়ে। তো জাও জাংশিকে একদম চুপ থাকতে বলে, আর যদি ও চুপ না থাকে তাহলে ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এবার ওর হাত থেকে জগটা ও রেখে দেয় গাছের ডালের উপরে। জাংশি খুব ভয় পেয়ে যায়, কিন্তু জাংশির বুকে বই থাকায় জাংশির ক্ষতটা অতটাও গভীর হয়নি। এরপরে আমরা মার্কিউসকে ওই লেডির সঙ্গে কথা বলতে দেখি। তখন আমরা জাওকে দেখি ও তীর পয়েন্ট করছিল তেংরুইয়ের দিকে। আর এইসব দেখে জাংশি ভাবে যে এ তাহলে ওদের কাউকে নিশানা করতে এসেছে, তার মানে এরা দুই পক্ষের লোক। জাংশি সব বুঝতে পারে। জাংশি মনে মনে ভাবে, আমি একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়েছি। এখন আমি যদি নিজেই নিজেকে সাহায্য না করি কেউ আমাকে বাঁচাবে না, আমাকে অবশ্যই নিজেকে বাঁচাতেই হবে। জাংশির তো অনেক খারাপ লাগছিল। ঠিক তখনই ও পা দিয়ে ঠেলা দিয়ে ওই জগটা ফেলে দেয় নিচে, সাথে জোরে জগটা শব্দ হয়ে ভেঙে যায়। কেমন আছেন? এবং এদিকে পেইয়ান তাকিয়ে পড়ে। জাংশিকে অন্যদিকে কন্ট্রোল করতে থাকে যাও। পেইয়ান তার লোকজন এদিকে পাঠিয়ে দেয়। যাও তখন তীর ছুঁড়তে লাগে এবং ওর তীর সোজা একটা দরজায় গিয়ে বিঁধে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই লেডিটি তেংরুইকে মারার চেষ্টা করলে তেংরুইয়ের তো কিছু হয় না, কিন্তু ওর জামার পিছনের সাইড কেটে যায়, আর পিছনের সাইড দিয়ে ওর জামার ভিতরে ওর দেহের একটা দাগ দেখা যায়। যাও তবুও ওর তীর দিয়ে নিশানা করেই যাচ্ছিল। এরপরে ও যখন ফেল হয়ে যায় তখন মেয়েটিকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজে পালিয়ে যায়। যখন নিজে পড়ে গিয়েছিল জাংশি তখনও অজ্ঞান হয়ে যায়। পেইয়ান জাংশির চিকিৎসার জন্য নিজের রেসিডেন্সে নিয়ে আসে আর বলে এই মেয়েটি হয়তো ওই সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পারবে। এরপরে আমরা জকে দেখি ও একটা নৌকায় ওই লেডির সঙ্গে দেখা করতে আসে। লেডিটি তখন বলে, মাস্টার আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাজটি ফুলফিল করতে পারলাম না। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় জাওয়ের আসল পরিচয়। জাও আসলে একজন কমান্ডার এবং সে যে সেনাবাহিনীর প্রধান, তার সেনাবাহিনীর দলকে ডাকা হয় ভোরের আর্মি নামে।
এরপরে জাওকে দেখানো হয় জাও আসলে কতটা নিষ্ঠুর সেই রূপটা দেখানোর জন্যই। জাও একটা লোককে ধরে এনেছিল মূলত তার কাছ থেকে অন্য একটা লোকের খোঁজ জানার জন্য, কিন্তু ওই লোকটা কোনো মতেই বলে না যে ওয়াং সাংচুয়ান কোথায় আছে, কিন্তু জাও ওই লোকটির কাছে বারবার মিস্টার ওয়াং কোথায় আছে জানতে চায়। ওই লোকটি তখন বাধ্য হয়ে অনেক টর্চারের পরে বলে অং তার নামটি চেঞ্জ করে এখন অন্য একটা রাজ্যে আছে এবং সে ওই স্টেটের একজন বড় অফিসিয়াল পদে আছে। এরপরে অনেক ঘাটাঘাটির পরে যাও জানতে পারে অং তার নিজের নাম পাল্টে তেংরুই রেখেছে এবং সে অন্য স্টেটে গিয়ে বেশ বড়সড় একজন অফিসিয়াল হয়ে বসে আছে। এরপরে আমরা রাজাকে দেখতে পাই ওই স্টেটের সঙ্গেই এই রাজ্যের একটা ঝামেলা হচ্ছিল। রাজা তেংরুইয়ের সঙ্গে আলোচনা করার জন্য মার্কিউরিসকে পাঠিয়ে দেয়, পেইয়ানকে। আপনারা তো জানেনই পেইয়ান তেংরুইয়ের সঙ্গে একটা আলাপচারিতার জন্য দেখা করতে গিয়েছিল। যাও রাজার খুবই কাছের একজন মানুষ এবং রাজার দুইজন কাছের মানুষ আছে, একজন হলো পেইয়ান, অন্যজন হলো যাও। কিন্তু যাও এই রাজ্যের লোক না, জাওয়ের বাড়ি অন্য এক শহরে। সেই শহরের কথা না হয় পরেই শুনবেন, কিন্তু জাওয়ের একটা ছোটবেলা আছে যেখানে ওর বড় বোনকে দেখানো হয়। যাও ছোটবেলায় কোনো খাবার খেতে পারতো না, তখন ওর দিদি ওর খাবারে এক টুকরো করে মিশ্রি দানা দিয়ে দিত, তাতে যাও ভালো খেতে পারতো। আসলে যাও এবং ওর বোন আলাদা হয়ে গিয়েছিল এবং পরে ওর বোনকে খুঁজে পেয়েছিল রাজা। রাজা ওর বোনকে অনেক সুন্দরী ভেবে বিয়ে করে নিয়েছিল, আর সেখান থেকেই মূলত রাজার খুব কাছের লোক হয়ে উঠেছিল যাও। তবে ওর বোন অলরেডি মারা গিয়েছে। এখন আপনারা তো জানেনই তেংরুইকে মারার জন্যই মূলত যাও গিয়েছিল, কিন্তু ওখানে পেইয়ান এসে কিংবা জাংসির জন্য ওর প্ল্যানটাকে ফেল করে ফেলে এবং ওরা যে অনুযায়ী কাজ করতে চেয়েছিল সেটা পারে না। এখন তেংরুইকে ও কেন মারতে চায় সেটা আপনারা আরও পরে জানবেন। যাই হোক, জাওয়ের হাতে আমরা একটা কাটা দাগ দেখতে পাই যেটা দেখতে অনেকটা চাঁদের মতো আকৃতির ছিল। এখন যেহেতু ওদের প্ল্যান ফেল হয়ে গিয়েছে সেহেতু ওদেরকে নতুন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, ওরা সেই প্ল্যানই করছিল। এদিকে জাংশি অনেকক্ষণ ধরেই অজ্ঞান হয়ে আছে, জাংশির জ্ঞান ফেরানো যায় না। তখন আমাদের জিমিন নামের একটা ছেলেকে দেখানো হয়, এ আবার কাজ করে পেইয়ানের হয়ে। ছেলেটা ভীষণই সুন্দর, ওর আলাদা একটা পার্সোনালিটি আছে। এদিকে রাজা পেইয়ানকে ডেকে পাঠায় আর বলে তেংরুইকে কে আক্রমণ করেছিল তাকে ধরতে, আর এটাও বলে তুমি আমার বন্ধুর ছেলে এবং তুমি আমার অনেক কাছের একজন মানুষ। তোমার বাবা ছিল আমার সব থেকে ভালো বন্ধু, তোমার বাবাকে আমি প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলাম কিন্তু সে হতে চায়নি। এখন তুমি তেংরুইকে যে মারতে চেয়েছে তাকে যদি ধরতে পারো তাহলে তোমাকে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দেব। তো যাও নিজেও এই ব্যাপারটা শুনতে পায় এবং যাওকে তো অবশ্যই সাবধান হয়ে যেতেই হবে, কারণ মুখোশের আড়ালের মানুষটা তো যাও। এদিকে পেইয়ান একদম শপথ নিয়ে নিয়েছে যেভাবেই হোক ওই সন্ত্রাসীকে ধরতেই হবে, তাহলে ওর পেই ফ্যামিলির নামটা সবার সামনে উন্মোচিত করতে পারবে। পেই ফ্যামিলির আবার আলাদা একটা কলঙ্ক অনেক দিন ধরেই আছে। যাই হোক, সেসব আরও পরে জানবেন। এবার আমাদের দেখানো হয় জাংশির জীবন। জাংশি মূলত একটা পাহাড়ি কন্যা, ওর মাস্টারের সঙ্গে পাহাড়ের ছোট্ট একটা বাড়িতে থাকে, কিন্তু ওর সবসময় খুবই ইচ্ছা ও বাহিরের দুনিয়া দেখবে, কিন্তু ওর মাস্টার ওকে বাহিরের দুনিয়া ওকে দেখতে দিতে চায় না। এ কারণে বাহিরের দুনিয়া আসলে অনেক জটিল, যদিও কোনো জটিলতায় জড়িয়ে পড়ে, কিন্তু ওর বারবার মাস্টারকে বলতে লাগে, মাস্টার আমি তো এখন বড় হয়েছি, তাহলে এখন কেন আমি যেতে পারবো না। আজকেও ওর মাস্টারকে বলছিল, ওর মাস্টার তখন ওকে চা আনতে পাঠায়। এরপরে ও চা আনতে চলে যায়। চাটা এনে যখন ও ফিরে আসে তখন ও দেখে ওর মাস্টার ঘুমাচ্ছে। তখন ওর মাস্টারকে বলে, মাস্টার আমি পৃথিবী দেখতে চাই, তাহলে আমি চলে যাই। ও বাই বাই বলে চলে আসে, কিন্তু ওর মাস্টার ওকে পিছন থেকে কিছুই বলে না। জাংশি বুঝতে পারে ওর মাস্টার এবার ওকে সম্মতি দিয়েছে, এজন্য ওকে আটকালো না। আর সেই থেকেই তো ও পাহাড় ছেড়ে বেরিয়ে পড়েছিল। বেরিয়ে ও একটা গাছের নিচে এসে ওর ঝোলাটা খোলে, সেখানে দেখতে পাই ওর মাস্টার ওর ঝুলির ভিতরে একটা লেটার লিখে দিয়েছে। সেই চিঠিতে ওর মাস্টার লিখেছিল, জাংশি বাইরের জীবনটাও অনেক কঠিন, বাইরের দুনিয়াটাও একদমই সহজ নয়, তাই কোনো কাজ করার আগে অবশ্যই দুইবার ভাববে, নিজেকে সংযত রাখবে। এরকম অনেক কথা লিখেছিল। তার সাথে সাথে ওর মাস্টার একটা ক্লে ক্যাট ওকে দিয়েছিল, মাটির তৈরি একটা বিড়াল দিয়েছিল, যে বিড়ালটা দিয়ে এটা বলেছিল, তুমি ইউজু আইল্যান্ডে 3 মাস পরে আমার জন্য ওয়েট করবে, 3 মাস পরে আমি ওখান থেকে তোমাকে নিয়ে যাব। আর তারপরের ঘটনা তো আপনারা জানেনই, ও ঘুরতে বের হয়েছিল এবং এই রাজ্যে এসে উঠেছিল, আর তারপরে এই অবস্থা ওর। অলরেডি কিন্তু বড়সড় একটা ঝামেলার ভিতরে জড়িয়ে গিয়েছে। ওর যখন জ্ঞান ফিরে এসেছিল তখন পেইয়ান ওকে বলে, অনেকক্ষণ পরে তোমার জ্ঞান ফিরে এলো, তুমি কি এখন সুস্থ বোধ করছো? কিন্তু ও একদমই সুস্থ বোধ করছিল না। এছাড়া জাংশি এটাও বোঝে না যে ওকে সারভাইভ করিয়েছে সে আসলে ওর ভালো চায় নাকি মন্দ চায়।
তো পেইয়ান ওকে ওষুধ খাইয়ে দিতে যাচ্ছিল, কিন্তু ওই ওষুধটা জাংশি খায় না, কারণ ওর মাস্টার বলেছে সবাইকে বিশ্বাস করতে নেই। তখন ওষুধটা নিজে খাইয়ে দেখায় পেইয়ান, তারপরে জাংশি ওষুধটা খায়, কারণ এর ভিতরে কোনো পয়জন ছিল না। জাংশি তখন ভাবে এই লোক হয়তো আমার ভালোই চায়, কিন্তু এই মুহূর্তে জাংশি কিছুই বলে না। জাংশির কাছে জাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে মাস্ক পরা ওই লোকটিকে তুমি কি দেখতে পেয়েছিলে, কিন্তু ওর কথা মনে করে জাংশি আবার অসুস্থ হয়ে যায়। পেইয়ান তখন ওকে আর জোর করে না। পেইয়ান বলে এই মেয়েটিকে আমার কাছেই রেখে দিতে হবে, তাহলেই আমি সন্ত্রাসীটিকে ধরতে পারবো। এরপরে কিছুদিন চলে যায় এবং জাংশি ভালো করে খাওয়া দাওয়া করতে লাগে, শরীর চর্চাও করতে লাগে, যাতে ও এখান থেকে দ্রুত বের হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা জাওকে দেখি, জাও কিন্তু অলরেডি জাংশির খবর পেয়ে গিয়েছে। ও তো লোক দিয়ে খবর নিচ্ছিল বারবার যে ওই মেয়েটা বেঁচে আছে কিনা, কারণ এই মেয়েটা যদি পেইয়ানকে কিছু বলে দেয় তাহলে হয়তো জাও ফেসে যাবে। কিন্তু আলাদা করে জাওয়ের মুখ তো আর দেখেনি জাংশি, ও বলবেই বা কিভাবে। এবারে একটা বড় গাছের উপরে উঠে প্রতিদিন এসে বসে থাকতো যাও, যে জাংশি কোথায় কি করছে এগুলো দেখার জন্য। ওর সমস্ত আচরণকেও পর্যবেক্ষণ করতে লাগে। সেদিন আমরা জাংশিকে দেখি ও একটা ঘুড়ি বের করে নিয়ে এসেছিল বাইরে। মূলত ও ঘুড়িটা দিয়েই পালাতে চাইছিল। কিছুক্ষণ পরে ঘুড়ির সুতা কেটে দিয়ে ঘুড়িটা তোলার জন্য ও ছাদের উপরে উঠতে লাগে মই বেয়ে। তখনই জাংশিকে সন্দেহ করে যাও যে পালাতে চাইছে, কিন্তু জাংশি ঘুড়িটা তো নেয় আর চারিদিকে তাকিয়ে দেখে এই রেসিডেন্সের চারপাশে অনেক প্রহরী, আর এত প্রহরী চোখ ফাঁকি দিয়েও এখান থেকে পালাতে পারবে না। যাও মনে মনে হাসতে লাগে। যাও তখন ওর হাতে থাকা একটা মিশ্রির দানা ছুঁড়ে দেয় জাংশির দিকে। জাংশি এটা বুঝতে পারে সেদিন যে ওকে মেরেছিল সে ওকে চোখে চোখে রাখছে, তো ভয় পেয়েও পড়েই যাচ্ছিল। তখন পেইয়ান ওকে বাঁচিয়ে নেয়। এরপরে ওর সিদ্ধান্ত নেয় যে এই মুহূর্তে ওর এখানে থাকাই বোধহয় ভালো হবে, সুযোগ বুঝে না হয় পালানো যাবে। কিন্তু এই মুহূর্তে ও ওই মাস্ক পরা লোকটির সম্পর্কে পেইয়ানকে কিচ্ছু জানায় না, কারণ জানালেই ওর জীবন সংকটে পড়ে যাবে। ও পেইয়ানকে এটা বলে ও এখানকার সবকিছু ঘুরে দেখতে চায়। পেইয়ান ওর লোকজনদের বলে দেয় ও যা ঘুরে দেখতে চায় তাকে ওকে ঘুরে দেখানোর জন্য। এদিকে যাও তো আছে যে কখন জাংশিকে একটু সুযোগ পাবে ওকে ধরবে। এবার জাংশি সেদিন ঘুরতে বের হয়েছিল। ও বাহিরের দৃশ্য দেখে বেশ মজা পাচ্ছিল, কিন্তু মনে মনে সবসময় চিন্তা করছিল কিভাবে এখান থেকে পালানো যায়। এরপরে ওরা একটা জলসা ঘরে আসে, যেখানে আমরা যুবরাজকেও দেখতে পাই। এইখানে বেশ গণ্যমান্য মানুষজন ছিল, ভালো ভালো খাবারের আয়োজন ছিল। জাংশি ওয়াইন খেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ও মাতলামি করতে শুরু করে। তখন কিছু দাসীরা এসে ওকে রুমের ভিতরে নিয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় জানালা দিয়ে পানিতে কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে। সবাই ভাবে যে জাংশি পানিতে ঝাঁপ দিয়েছে। তখন পেইয়ান জাংশিকে খুঁজতে বের হয়ে যায়। পানির দিকে তাকিয়ে দেখে যে কাউকে দেখা যাচ্ছে না। পেইয়ান তখন রুমের ভিতরে এসে একটা মুচকি হাসি দেয়, কারণ ও জানে জাংশি পালায়নি। জাংশি বেডের নিচেই লুকিয়েছিল। জাংশি আসলে উপর থেকে কিছু একটা ফেলে দিয়েছিল, যাতে ওটাকেই খুঁজতে সবাই ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে সবাই চোখ ফাঁকি দিয়ে আড়াল থেকেও পালিয়ে আসতে পারে। তো ও পালাচ্ছিল যখন, ঠিক তখনই ও সেই ঘুড়িটা দেখতে পায়, যে ঘুড়িটা কেটে উড়ে গিয়েছিল। জাংশি মনে মনে বলে এত বড় একটা কেসে জড়িয়ে গিয়েছি, ওরা যা পারে করে করুক, আমি এখান থেকে পালাবো। কিন্তু সাথে সাথে যাও এসে হাজির হয়ে যায়। যাও বলে কোথায় পালাচ্ছ? জাংশি বলে আপনি ভুল কাউকে ধরছেন, আমি সে নই। কিন্তু যাও তখন ওর বুকে জোরে আঘাত করে আর বলে কিছুদিন আগে একটা মেয়েকে আমি আঘাত করেছিলাম ঠিক এইখানে, আর জোরে চাপ দিয়ে ধরলে জাংশির খুবই ব্যথা লাগে। আর বলে দেখো আমি তোমার কথা কাউকে বলিনি, তোমার কথা আমি কাউকে বলবো না, তোমার সাথে আমার কোনো লেনা দেনা নেই, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, আমি শপথ করে বলছি তোমার কথা আমি কাউকে বলবো না, তুমি আমাকে ছেড়ে দাও। যাও তখন জাংশিকে আঘাত করে, ইভেন ওর গলাও কেটে দেয়। তারপরে ওকে উল্টো করে গাছে ঝুলিয়ে দিয়ে বলে তাই নাকি, তোমাকে বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে, এখন পেইয়ান সবসময় তোমাকে কাছে কাছে রাখছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে পেইয়ানকে দেখা যায়। পেইয়ান আসলে জাংশিকে টোপ হিসেবে ব্যবহার করেছে। জাংশিকে ও টের পেয়েছিল ঠিকই, কিন্তু পেইয়ান জানতো জাংশি বাহিরে বের হলে ওই সন্ত্রাসীটা দেখা দিবে এবং জাংশিকে মারতে চাইবে। আর সত্যি সত্যি সেটাই হলো। যখন জাংশিকে টর্চার করছিল ঠিক তখনই পেইয়ান এবং তার কিছু সৈন্যরা এখানে চলে আসে। ওদের ভিতরে তুমুল একটা ফাইট হয়, কিন্তু চোখের পলকে এখান থেকে পালিয়ে যায় যাও। এরপরে জাংশিকে নিয়ে ওখান থেকে চলে আসে পেইয়ান। এদিকে আমরা তেংরুইকে দেখতে পাই। তেংরুই এই শহর দিয়ে কোথাও একটা যাচ্ছিল। তেংরুই মূলত ক্যালিগ্রাফি খুব পছন্দ করত, তাই কোনো একটা ক্যালিগ্রাফি দেখেও বাড়িতে ফিরছিল।
এবার ওই পথ দিয়ে আবার ফিরছিল জাংশি এবং পেইয়ান। অন্যদিকে জওকে দেখতে পায়। এ তেংরুইকে পেয়ে গিয়েছে বলে তেংরুইকে আক্রমণ করেছে। ঠিক তখনই ওই রাস্তায় চলে আসে পেইয়ান। সাথে সাথে এদের ডাবল আরও একটা ফাইট হয়ে যায়, কিন্তু এবারেও পালিয়ে যায় জও। তবে পালানোর আগে জাংশি ওকে আটকে ধরেছিল, কিন্তু কোনো মতে জাংশিকে ও ছোড়া মেরে চলে যায়। কিন্তু এদিকে জয়ের একজন খুব কাছের সৈন্য সে মারাত্মকভাবে আহত হয় এবং পরে মরে যায়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে জও অনেক বড় একটা সিটি লর্ডের ছেলে। ওদের ওই সিটির নাম হলো মুনফল। মুনফল সিটির যে সিটি লর্ড ছিল তার নাম হলো শাও হাউতিয়ান। আর শাও হাউতিয়ানের একমাত্র ছেলে হলো শাও উষা। শাও উষা মূলত জওয়ের নাম, কিন্তু জওর নাম পাল্টিয়ে এখন জও রেখেছে। ওর বাবাকে কেউ একজন দেশদ্রোহী সাজিয়েছিল। দেশদ্রোহী সাজিয়ে ওর বাবাকে সমস্ত শহরের বিরুদ্ধে নিয়ে গিয়েছিল। শহরের মানুষজন ওর বাবাকে ভুল বুঝেছিল এবং মেরে ফেলেছিল। পরে শহরের অন্য লোকজন ওর মাকেও এসে মেরে ফেলে। আর ওরা দুই ভাই বোন আলমারির ভিতরে লুকিয়েছিল। সেদিন জয়ের এত কষ্ট লেগেছিল যে ওর নিজের হাতের আঙুল দিয়ে অন্য হাতে আঘাত করে, আর সেখান থেকেই ওর হাতের চাঁদের মতো একটা কাটার দাগ সৃষ্টি হয়ে যায়। এজন্যই ও তেংরুইকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ওর বাবার মৃত্যুর পিছনে এই তেংরুই অনেকটা দায়ী। তারপর থেকে জও আর ওর বোনের জীবন অনেক দুর্বিষহ হয়ে ওঠে। ও তো রাত্রে খেতেও পারতো না। একদিন আরও কিছু সৈন্যরা এসে ওদের দুই ভাই বোনকেও আলাদা করে দেয়। সেখান থেকে ও ওর বোনকেও আর খুঁজে পায়নি। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল জাংশি। পেইয়ান জাংশিকে আবারও তার রেসিডেন্সে নিয়ে আসে। জাংশি হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে মনে পড়ে যে সন্ত্রাসীটা আসলে তেংরুইকে মারতে চেয়েছিল তার হাতেও একটা এরকম চাঁদের মতো কাটা দাগ ছিল। তো ও ডেকে পাঠায় তখন পেইয়ানকে ও কিছু বলতে চায়, কারণ ও জয়ের মুখ দেখেনি, জয়ের নাম জানে না। শুধু ও যেটা বলতে পারে সেটা হলো চাঁদের মতো ওই কাটা দাগ। কিন্তু পেইয়ান আসতে আসতেই ওখানে অজ্ঞান হয়ে যায় জাংশি। এদিকে আমরা দেখতে পাই জও ওর একটা আঙ্কেলের সঙ্গে মিলেই কাজ করছিল। জয়ের আঙ্কেল জাংশির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে দুটো লেটার দেখতে পায়, যেটা জাংশির মাস্টার দিয়েছিল। আপনাদের মনে আছে জাংশির ঝোপের আড়ালেই ওর মাস্টারের এই লেটার এবং ওই ক্লে ক্যাট রেখে এসেছিল, আর তারপরে একা একাই ঘুরতে বেরিয়েছিল। এবার জাংশির মাস্টারকে দেখানো হয় যার নাম সিয়ান এসেছিল তার বোন ইয়ানের সঙ্গে দেখা করতে। এদের একাত্তরে ইয়ান সিস্টার্স ডাকা হয় এবং এরা 20 বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো ইয়ান সিয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে। সিয়ান তখন বলে যে ও যখন জাংশির সঙ্গে ওর কটেজে ছিল ঠিক তখনই একটা ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছিল। তারপরেই কিছু লোক এসে তাকে আক্রমণ করে, অর্থাৎ সিয়ানকে আক্রমণ করে। আর সিয়ান সেই সমস্ত লোকজনদেরকে মেরে ফেলে তাদেরকে সরিয়েও ফেলে, আর জাংশিকে একটা লেটার লিখে দেয়। সিয়ান বুঝতে পেরেছিল সে যে লুকিয়ে থাকছে তার হদিশ পাওয়া গিয়েছে। সিয়ান বুঝতে পেরেছিল এখানে তাদের জন্য আর থাকা নিরাপদ নয়, তাই সে জাংশিকে অনুমতি দিয়েছিল জাংশি সবসময় পৃথিবী দেখতে চাইতো সেটার। আর এরপরে সিয়ানও তার নিজের বাড়িটা পুড়িয়ে দিয়ে তার বোনের কাছে চলে এসেছে। আর জাংশিকে এটা বলেছে 3 মাস পরে ইউজো আইল্যান্ড থেকে তাকে সে উদ্ধার করবে। এরপরে ওর বোনের কানে কানে কিছু একটা বলে সিয়ান, আর বলে এটা পুরো শহরে ছড়িয়ে দিতে। এরপরে আমরা জিমিনকে দেখতে পাই। জিমিন চিকিৎসা করেছিল আবারও জাংশির, কারণ জাংশি এবার মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে পড়েছে। ওকে যে ছুরিকাঘাত দিয়ে আঘাত করা হয়েছিল তাতে বিষ আছে, আর ওই বিষটা সারানোর জন্য হার্ট এক্সিল লাগবে। আর এই মারাত্মক ঔষধটা আসলে রাজপরিবারেই থাকে, আর কোথাও থাকে না। পেইয়ান রাজার কাছে এসেছিল ওই ওষুধটা চাইতে। তখন সবাই বলে সামান্য একটা দাসীর জন্য তুমি ওষুধ চাইছো? পেইয়ান বলে একজন দাসীর জীবনও জীবন। তখন রাজা পেইয়ানকে বলে সে যদি গো গেম খেলায় হারাতে পারে জওকে তাহলেই সে হার্ট এক্সিল পাবে। তো জওকে ও হারিয়ে দিয়েছিল। জও কিন্তু অনেক আটকানোর চেষ্টা করেছিল পেইয়ানকে, ভিতরে অনেক ষড়যন্ত্র করেছিল যাতে জাংশির জন্য ওই ওষুধটা পেইয়ান না নিয়ে যেতে পারে। কিন্তু পেইয়ান তো একদম শপথ ধরেছিল জাংশিকে সে বাঁচাবে, তাই ওই ঔষধটা ও জাংশির জন্য আনতে পারে এবং জাংশিকে বাঁচিয়েও ফেলেছিল। এদিকে জও তার চাচার সঙ্গে কথা বলছিল। জও বলছিল ওই মেয়েটার সমস্ত ইনফরমেশন এখন আমার কাছে আছে, এখন দেখতে হবে ওর মাস্টার কোথায় আছে সেটার খোঁজ নিতে বলে। এরপরে আমরা দেখতে পাই যে জাংশির তখনও কিন্তু জ্ঞান ফেরেনি, তবে কিছুক্ষণ পরেই জাংশির জ্ঞান ফেরে এবং ওর মাথার পাশে ও পেইয়ানকে দেখতে পায়। ও ভাবে সারা রাত ধরে পেইয়ান হয়তো ওর সেবা করেছে, কিন্তু পেইয়ান মাত্রই ওর পাশে এসে বসেছিল। এতক্ষণ জিমিন ওর সেবা করছিল। জাংশি তো অজ্ঞান হওয়ার আগে পেইয়ানকে কিছু একটা বলতে চেয়েছিল এবং বলেছিল যেন পেইয়ানকে ডাকা হয়, কিন্তু পেইয়ানকে এখন আবার কোনো একটা লোক ডেকে নিয়ে যাওয়ায় ও পেইয়ানকে যেটা বলতে চেয়েছিল সেটা বলতে পারে না।
তারপরে জাংশি এখানে রুমে এখন একাই ছিল। এই সুযোগে এখানে জও চলে আসে। জাংশি তার মাস্টারের দেওয়া মাটির বিড়ালটা দেখতে পায়। ঠিক তখনই জও এর গলা টিপে ধরে বলে যে কি হয়েছে, তুমি কি বলতে চেয়েছিলে পেইয়ানকে আমার পরিচয়? তখন জাংশি বলে আমি কিভাবে আপনার পরিচয় পেইয়ানকে বলবো, আমি তো জানি না আপনি কে, ইভেন আমি আপনার নাম জানি না, মুখ দেখিনি। তখন জও বলে কিন্তু তুমি আমার হাতের এই কাটা দাগটা চেনো, এটাই তো তুমি বলতে চেয়েছিলে। কিন্তু মনে রেখো তুমি যদি কোনোভাবে পেইয়ানকে আমার ব্যাপারে বলো তাহলে তোমার মাস্টারকে তুমি বাঁচাতে পারবে না। এই কেলেকারটা তোমার মাস্টার দিয়েছে না, ইভেন ওর মাস্টার ওকে যে লেটার লিখেছিল সেই লেটারেরও 2 লাইন ওকে পড়ে শোনায়। জাংশি বলে আমি বলবো না, তুমি ওই কেলেকারটা আমাকে দিয়ে দাও। কিন্তু জ তো দিবে না কোনোভাবেই। জ বলে তাহলে তুমি আমার হয়ে কাজ করো। এখন থেকে তেংরুইকে নিজের রেসিডেন্সে রাখার ব্যবস্থা করেছে পেইয়ান, তুমি ওর রেসিডেন্সে যাবে এবং কোথায় তেংরুই কখন কি করছে তার সমস্ত আপডেট আমাকে দিবে, এটা বলেই চলে যায়। এবার জাংশির খুবই রাগ হয়ে যায়, ও পেইয়ানকে আর কিছুই বলে না, মনে মনে শুধু জকেই গালাগালি করতে লাগে। এরপরে ও চারদিক ঘুরতে লাগে এবং কিভাবে তেংরুইয়ের সমস্ত খবর পাওয়া যায় সেই সব বিষয়েই ভাবনা চিন্তা করতে লাগে। এবং জাংশি কখন কোথায় কি করেছিল এগুলো আবার বসে বসে দূরের গাছ থেকে ওকে দেখছিল জও। জাংশি যেহেতু এখন এখানকার দাসী তাই ও কাজ করছিল, তো ও একটা রুমে এসে দেখতে পায় বিড়ালের ছবি আঁকানো। তখনই ও বুঝতে পারে যাও এখানে কোথাও একটা আছে। তখন ও গাছের দিকে তাকিয়ে দেখে যাও ওই মুখোশটা পরে ওখানে বসে আছে। তাই জাংশি বলে নির্লজ্জ বিড়াল, তোমার লজ্জা করে না উপর থেকে মানুষকে এভাবে দেখো? ও সবসময় যাওকে শেমলেস ক্যাট বলেই ডাকতো, কারণ ওর ক্যাটটা নিয়ে নিয়েছে অলরেডি যাও। এরপরে জাংশি ম্যানেজ করে ফেলে একটা টোকেন, কোনো রকমে ও তেংরুইয়ের রুমে ঢোকার ব্যবস্থা করে। তারপরে সবসময় তেংরুইয়ের পাশাপাশি থাকতে লাগে। তেংরুই তখন খুশি হয়ে জাংশিকে একটা টোকেনও উপহার দেয় এবং এটা ছিল একটা জেট পেন্ডেন্ট। জাংশি ভীষণ প্রিয় হয়ে ওঠে তেংরুইয়ের। এখন থেকে ও মনোযোগ দিয়ে কাজ করছিল এবং এখন তেংরুই কোথায় কি করছে সেই সমস্ত আপডেটও ও লিখছিল যাওকে দিবে বলে। কিন্তু এত সহজে তো ও যাওকে দিবে না। ও যাওকে দেখিয়ে দেখিয়ে একটা ঘর থেকে আসে যাতে যাও বুঝতে পারে তেংরুই আজকে কখন কোথায় কি করেছে সেটা ও লিখে রেখে এসেছে। কিন্তু যখন কাগজগুলো পায় তখন দেখে যে ওর ভিতরে হাবিজাবি কি সব লেখা। যাও এটা দেখে প্রচন্ড রেগে যায় আর জাংশিকে ওর রুমে বেঁধে ফেলে বলে তুমি কি আমার সঙ্গে মজা করছো? তোমাকে আমি বলেছি না সবসময় আমাকে আপডেট জানাবে, কিন্তু তোমার মজা করার সাহস কি করে হয়? নিজের হাতে যে চিনির দানাগুলো ছিল সেগুলো জ্বালিয়ে গরম করে ওর মুখে দিতে লাগে এবং বিশ্রীভাবে ওকে টর্চার করতে লাগে। ওর গায়ে অনেকগুলো পোকা ছেড়ে দেয়। তারপরে জাংশি পড়ে যে আমার জুতার ভিতরেই আমি রেখেছি সেই লেখাগুলো। এরপরে জাংশিকে ছেড়ে দেয়। জাংশি বুঝতে পারে এই যাও মোটেও সুবিধার লোক নয়, এর সঙ্গে আসলেই মজা করা যাবে না। জাংশি এখন থেকেই ভালোভাবে তেংরুইয়ের আরও দেখাশোনা করতে লাগে। এদিকেই আমাদের পেইয়ানের মাকে দেখানো হয়। পেইয়ানের মা নামলিং নামের একটা শহরে থাকতো, যেটা ওদের পৈতৃক বাড়ি। তো এখানে এসেছিল মূলত পেইয়ানের সঙ্গে দেখা করবে বলেই। এখানে আসার পরে দেখতে পাই পেইয়ান এবং তার মেইড অর্থাৎ জাংশি দুজনের ভিতরেই কিছু একটা নিয়ে কথা বলা বলি করছিল। ঠিক তখনই ওর মা এসে উপস্থিত হয়। ওর মাকে দেখেই অবাক হয়ে যায় পেইয়ান আর বলে আপনি এভাবে হঠাৎ এলেন, আমাকে বললে আমি আপনাকে গিয়ে নিয়ে আসতাম। ওর মা বলে কেন আমি এসেছি, তোমার কি ভালো লাগছে না? তো পেইয়ানের মা অনেক স্ট্রিক্ট, এজন্য পেইয়ান ওর মাকে বেশ ভয় পেয়ে বা মানিয়ে চলে। তো এখানে আসার পরপরই আবার পেইয়ানের মায়ের বার্থডে ছিল, তাই পেইয়ান অনেক বড় করে ওর মায়ের জন্য একটা বার্থডে সেলিব্রেশন করার জন্য রাজ্যের সমস্ত লোকজনদেরকে ইনভাইট করে, যেখানে যাওকেও ইনভাইট করা হয়েছিল। জিমিন তখন জাংশিকে বলে জানো আজকে কমান্ডার যাও আসবে, তুমি ওর সামনে কিন্তু একটু চুপচাপ সংযত থেকো, কারণ সে কিন্তু অনেক বেশি মেজাজি একটা মানুষ, এমনিতেই খুব ভালো। এরপরে যাও আসে, সবাই যাওয়ের দিকে তাকিয়েই থাকে, কারণ যাও দেখতে ছিল অনেক সুদর্শন। জাংশি ওর দিকে তাকিয়েছিল, কিন্তু জাংশি তো জানে না এটাই হলো ওই নির্লজ্জ বিড়াল যে সবসময় ওকে টর্চার করে চলেছে, সেই সন্ত্রাসী। তো জাংশি ওর হাতের কাটা দাগটা দেখেই বুঝতে পারে আসলে এটাই সেই সন্ত্রাসী। তখন জাংশি ভুলভাল শুরু করে দিচ্ছিল। ওখানকে থাকা যুবরাজ বলে আমাদের যাও এত বেশি সুন্দর দেখতে যে মেয়েরা ওকে দেখলেই ভুলভাল শুরু করে। এরপরে যুবরাজ বলে পেইয়ান তো তোমাকে দাসী বানিয়ে রেখেছে, এমনকি তুমি পেইয়ানের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে রাজার কাছে পর্যন্ত তোমার জন্য ঔষধ চেয়েছিল। তাহলে একটা কাজ করা যাক, তুমি যেহেতু এত ইম্পর্ট্যান্ট একটা মানুষ তাহলে আমাদের সবাইকে একটা খেলা দেখা। মানে ওরা দেখতে চেয়েছিল জাংশির ঠিক কি কি ট্যালেন্ট আছে সেটা যেন ওর শো করে। জাংশি বলে ঠিক আছে, আমি না ছুঁয়ে না দেখে ফুলের নাম বলে দিতে পারি
এবং আমার চোখ বন্ধ থাকবে এই অবস্থায় আমি বলে দিতে পারি। এটা শুনে সবাই ইমপ্রেসড হয়ে যায়। তখন ওখানে ছোট প্রিন্স জাওকে বলে, তুমিও তাহলে এই খেলাটা ওর সঙ্গে খেলে দেখাও। আমার পক্ষ থেকে তুমি খেলবে আর পেইয়ানের পক্ষ থেকে খেলবে জাংশি। এরপরে জাংশি জাওয়ের চোখ বেঁধে দিচ্ছিল। বাঁধতে বাঁধতে ও জাওকে বলে, আমি চিনতে পেরেছি তুমি সেই সন্ত্রাসী। এখন যদি আমি সবাইকে তোমার কথা বলে দিই, এটা বলে জোরে একটা গিট দেয়। তখন জাওকে এটা বলে যে তাহলে তুমি তোমার মাস্টারকে হারাবে। তখন আর জাংশি কিছুই বলে না। এরপরে যাও জাংশিকে দিয়েই ওর ফুলগুলো টেস্ট করিয়ে নিচ্ছিল, মানে জাংশির হাত দিয়েই ধরে মূলত গন্ধ শুকে ও বলে দিচ্ছিল কোনটা কোন ফুল। এরপরে আসে জাংশির পালা। তো জাংশি একটা স্টিক দিয়েই মূলত ওই ফুলগুলো তুলছিল এবং সেগুলোর গন্ধ না শুকে চিবিয়ে খেয়ে তারপরে বলে দেয় এটা কোন ফুল। সো হলো না, না দেখে না শুকে। তো এখানে জিতে যায় জাংশি। যাও বলে, তুমি জিতে গিয়েছো, যদিও আমি সবগুলো ফুলের নাম বলতে পেরেছি, কিন্তু আমি তোমার হাত ব্যবহার করেছি। তো এখন তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিব। জাংশি বলে, উপহারটা না হয় তোলা থাক, অন্য কোনো দিন চেয়ে নিব। এরপরে দেখতে পাই পেইয়ানের কানে কানে এসে কোনো একজন কেউ কিছু বলে যায়। সাথে সাথে পেইয়ান বাহিরে বের হয়ে আসে আর জাংশিও একটু আড়াল থেকে দেখার চেষ্টা করেছিল পেইয়ান কোথায় গেল। তখন যাও এসে বলে, কি হয়েছে, তোমার মাস্টারকে খুঁজছো নাকি? জাংশি তখন বলে, তোমার তো সাহস কম না, তুমি আমার সঙ্গে আড়ালে কথা বলছো। যদি পেইয়ান দেখতে পায় তাহলে বুঝাই যাবে তুমি সেই সন্ত্রাসী, কারণ পেইয়ান অলরেডি আপনাকে সন্দেহ করছে মনে মনে, এবং পেইয়ান এটা জানে যে ওই সন্ত্রাসী আড়ালেই আমার সঙ্গে কথা বলতে চাইবে। আর আসলেও কিন্তু তাই, পেইয়ান মনে মনে যাওকে সন্দেহ করেছে এবং সে এটা বলেছে জাংশি আজকে সবসময় আমার সাথেই থাকবে, এবং আড়াল থেকে সেই সন্ত্রাসী যদি এখানে উপস্থিত থাকে তাহলে জাংশির সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আসলে পেইয়ান ভেবেই নিয়েছে কোনো একজন অফিসিয়াল নিশ্চয়ই এই সন্ত্রাসী এবং সে এই রাজ্যের কোনো লোক হবে। আর যাও খুব বুদ্ধিমান একটা মানুষ, তাই পেইয়ান ওকে সন্দেহের নজরে রেখেছে। আর তাই তো সবসময় ও জাংশিকে কাছে কাছেই রাখছিল এবং দেখছিল যে কোনোভাবে যাও ওর সঙ্গে ইন্টারেক্ট করার চেষ্টা করে কিনা। কিন্তু মাঝখানে কোনো একটা খবর পেয়েই এখান থেকে চলে যেতে হয় পেইয়ানকে। আর তখনই বাহিরে আসলেই মূলত জাংশির সঙ্গে কথা বলে যাও, আর বলে, তুমি তোমার মাস্টারকে খুঁজছো, তোমার মাস্টার কোথায় গেছে, যাও গিয়ে দেখে আসো। জাংশি যখন ওকে বলেছিল তোমার ভয় লাগছে না, যাও তখন বলে, ভয় কিসের ভয়, আমি কোনো অন্যায় করিনি, তাহলে ভয় কেন লাগবে, তুমি যাও না, তোমার মাস্টার কোথায় গেছে সেটা দেখে আসো। এবার যখন জাংশি চলে যায়, যাও হাসতে লাগে, অর্থাৎ যাও কিছু একটা আন্দাজ করেছে। এরপরে আমরা রাজাকে দেখতে পাই। মূলত এখানে রাজা একটা ঘরে এসেছিল এবং ওখানে একটা ছবির দিকে তাকিয়েছিল। আর অন্যদিকে আমরা জাংশিকে দেখতে পাই, জাংশি আস্তে আস্তে আসছিল পেইয়ানের দিকে। ও পেইয়ানের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই রাজা পাশ দিয়ে চলে যায়। আর রাজা এসেছে পেই ম্যানশনে। কিন্তু এটা তো অবাক করা বিষয়, রাজা কেন পেই ম্যানশনে আসবে, কি কারণ থাকতে পারে তার পিছনে? আর এটা যেহেতু এখন জাংশিও দেখে ফেলেছে রাজাকে যেতে, সো জাংশিও কিছুটা তো অবাক হয়ই। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে পেইয়ানের মায়ের সঙ্গে রাজার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে তাদের বিয়েটা ভেঙে গিয়েছিল বা রাজা পেইয়ানের মাকে বিয়ে করতে পারেনি, তার বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। আর পেইয়ান একদম ছোটবেলা থেকেই, যখন ওর 6 বছর বয়স, তখন থেকেই এই রাজ্যে আছে। আর পেইয়ানের মায়ের সঙ্গেই মূলত রাজা দেখা করতে এসেছিল। এখানে তাদের ভিতরে কিছু কথা হয়, যে কথাগুলো ছিল বেশ অন্যরকম। জাংশি পেইয়ানকে কিছুই বলে না, কিন্তু পেইয়ান তো মনে মনে ভাবছে জাংশির মনে কত প্রশ্ন, রাজা কেন এখানে আসবে। তবে পেইয়ান ইশারা ইঙ্গিতে জাংশিকে এটা বলে দেয় কাউকে এটা না বলতে। জাংশি বলে, আমি কিছুই দেখিনি, কিছুই জানি না। পেইয়ান তখন বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমার মা খুবই স্ট্রিক্ট এবং রুড ব্যবহার করত। তবে পেইয়ানের মায়ের আলাদা একটা উদ্দেশ্য ছিল পেইয়ানকে অত ছোট্টবেলায় রাজার পাশাপাশি রাখার পিছনে। আসলে পেইয়ানের ফ্যামিলির সঙ্গেও কিছু অন্যায় হয়েছে, সেগুলো অন্যায় কি আসলেই ওরা ওই দোষটা ডিজার্ভ করে সেটা আরও পরে জানবো। এখানে পেইয়ানের মা রাজার সঙ্গে কিছু কথা বলেছিল এবং শেষে সে একটা কথা বলেছিল ছোট্টবেলা থেকে আমি চেয়েছি আমার ছেলেটা তার বাবার ছায়ার নিচে থাকুক, সেজন্যই আমি রাজদরবারে তাকে পাঠিয়েছি। মানে এখানে পেইয়ানের মা রাজাকে এটা বোঝালো যে তার ছেলে আসলে তার স্বামীর নয়, বরং রাজারই সন্তান। মানে যেহেতু রাজার সঙ্গে পেইয়ানের মায়ের বিয়ে হওয়ার কথা ছিল, তো রাজা এটা আদৌ বিশ্বাস করেছে কি করেনি তা জানি না, কিন্তু পেইয়ানের মা রাজাকে এটা বলে দিয়েছিল। আর যাই হোক, পেইয়ানকে আপনি একটু শান্তিতে থাকতে দিবেন, কারণ রাজা পেইয়ানকে আবার সন্দেহ করে, এদের ভিতরে অনেক জটিলতা আছে।
পেই ফ্যামিলির উপরে রাজার একটা রাগ আছে, কারণ পেইয়ানের বাবার মৃত্যুটাও কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, সেও কোনো একটা দোষ কাঁধে নিয়েই মৃত্যুবরণ করেছে। আর পেইয়ান ছোটবেলা থেকে চেষ্টা করছে ওর পরিবারের উপরে যে ব্লেমটা আছে সেই ব্লেমটা কাটানোর। তো আপনারা আরও একটু পরে খোলসা করে ব্যাপারটা জানবেন, এখানে একটু ব্যাপারটা ঘোলাটেই হয়ে গেল। যাই হোক, কিছুক্ষণ পরে সংবাদ আসে যে কোন একটা ম্যানশনে নাকি আগুন লেগে গিয়েছে, আর সেটা ছিল তেংরুইয়ের ম্যানশন। তখনই ওখান থেকে দৌড়ে চলে যায় পেইয়ান, কারণ পেইয়ান এতদিন তেংরুইকে তার নিজের ম্যানশনে রেখে দিয়েছিল। হঠাৎ করে ওখানে আগুন ধরে যাওয়ায় সমস্ত দায়টা পড়ে যায় তখন পেইয়ানের উপরে। এবার শোনা যায় যে তেংরুই মারা গিয়েছে আগুনে পুড়ে, কিন্তু তেংরুইকে আলাদা করে একটা কারাগারে এনে বন্দি করে রেখেছিল যাও। এদিকে আমরা আবার দেখতে পাই জিমিন কিছু বই এনে দিয়েছিল জাংশিকে, যে দুই রাজ্যের ভিতরে সম্পর্কটা কি এটা পড়ে বোঝার জন্য, কারণ এখানকার কোনো কিছুই জানে না জাংশি। এখন তেংরুইয়ের মৃত্যুর ব্যাপারটা সারা রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল পেইয়ানের জন্য, কারণ ও যদি তেংরুইয়ের ব্যাপারটা ভালো করে সামলাতে না পারে তাহলে হয়তো আর মৃত্যুও হতে পারে। তো রাজা পেইয়ানকে কয়েকদিন সময় দেয় এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য। এদিকে যাও তো পেইয়ানকে ফাঁসিয়ে ফেলেছিল, যদিও পেইয়ানকে ফাঁসানো ওর উদ্দেশ্য ছিল না, ও চেয়েছিল তেংরুইকে মারতে, ওর টার্গেট তেংরুই। এদিকে জাংশি পেইয়ানের কথা চিন্তা করে বেশ চিন্তিত হয়ে পড়েছিল, পেইয়ানকে দেখতেও অনেক চিন্তিত লাগছিল, তাই জাংশি ওকে একটু কাঁধে ম্যাসাজ দিচ্ছিল। সেটা দূর থেকে আবার যাও দেখতে পায়। যাও তখন মনে মনে বলে এই মেয়েটা এখন থেকে আমারও কাজে লাগবে, কারণ এখন অনেক কিছুই সামনে আসবে। যেহেতু সেদিনকে পেই ম্যানশনের রাজাকে গিয়েছিল সেটা জাংশি দেখতে পেরেছিল, তাই ওকে এখন কাছে কাছেই রাখবে পেইয়ান, কারণ হয়তো রাজা এ কারণে জাংশিকে মেরেও ফেলতে পারে। কিন্তু পেইয়ান তো চায় না জাংশির কিছু হোক, সেজন্য জাংশিকে এখন থেকে কাছে কাছেই রাখবে, আর এটাকেই আমি কাজে লাগাবো। এই সুযোগটা আমার ভালোই কাজে লাগবে, এখন থেকে জাংশিও আমার উপকারে আসবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যাও কিছু ছেলেদেরকে ট্রেনিং করছিল, এবং উপর থেকে রাজা যাওয়ের এই ট্রেনের দৃশ্য দেখছিল আর বলছিল সেই কত ছোট্টবেলায় যাওকে আমি এখানে এনেছিলাম, যখন ওর বোনকে দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছিলাম। আসলে ওর বোন এই রাজদরবারে নৃত্য করতে এসেছিল, কিন্তু ওর বোনকে দেখে রাজার পছন্দ হয়ে যায়, তাই রাজা ওর বোনকে বিয়ে করে উপপত্নী বানিয়ে নেয়। জাওয়ের বোন তখন রাজাকে বলেছিল তার ভাইকে খুঁজে বের করতে, আর তারপরে রাজা জাওকে খুঁজে বের করে সেখান থেকে নিজের কাছেই রেখেছে, এবং সবথেকে বিশ্বস্ত লোক তার, অর্থাৎ রাজার সবথেকে বিশ্বস্ত লোক। এরপরে আমরা দেখতে পাই তেংরুইয়ের যে ঘর পুড়ে গিয়েছে সেখানে ইনভেস্টিগেট করা হচ্ছে। তো এখন থেকে জাংশিকেও পাশে রাখছে পেইয়ান, এবং এই তদন্তে কিন্তু জড়িয়ে আছে যাও নিজেও। এখন পেইয়ানের সঙ্গে মিলে ওরা কাজ করতে লাগে যে আসলেই তেংরুই মারা গেলটা কি করে। আসলে তেংরুই নাকি ওই দিন রাত্রেবেলা ভেড়া জ্বালাচ্ছিল এবং ভেড়ার রোস্ট করে খাচ্ছিল, তারপরেই নাকি ওখানে আগুন লেগে গিয়েছিল। জাংশি কিন্তু মনে মনে ভেবেই নিয়েছে যে তেংরুইকে মারার পিছনে জাওয়ের হাত আছে। তাই ওরা দুইজন যখন কথা বলছিল জাংশি ওখান থেকে হাঁটতে হাঁটতে দূরে চলে আসে আর বলে নির্লজ্জ বিড়াল, সব কিছুর সঙ্গে তুমিই জড়িত। ঠিক তখনই ওখানে চলে আসে যাও নিজেও, এবং যাও এসে ওকে জড়িয়ে ধরে, আর জাংশিও ওকে জড়িয়ে ধরে। ধরার পরে ওরা হঠাৎ করে দুজনেই পানিতে লাফিয়ে পড়ে, আর যাও সাঁতার কাটতে পারে না, হাবুডুবু খাচ্ছিল, তাই জাংশি যাওকে বাঁচিয়ে উপরে তুলে আনে। ততক্ষণে পেইয়ান এখানে চলে আসে ওর লোকজনদের নিয়ে। অনেকক্ষণই অজ্ঞান ছিল যাও, কিছুক্ষণ পরে ওর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরে ও ধন্যবাদ জানায় জাংশিকে ওকে বাঁচানোর জন্য, কিন্তু এটা তো পুরোটাই ওদের প্ল্যান ছিল। যাই হোক, এরপরে পেইয়ান বলে আপনার কোনো সমস্যা হয়নি তো? যাও বলে তার কিছুই হয়নি। এরপরে পেইয়ান জাংশিকে বলে যে সে কি তোমার সঙ্গে কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু তবুও জাংশি কিছু বলে না। আর জাংশি এত কিছু করেছিল শুধুমাত্র ওর মাস্টারের ভয়ে, যদি যাও ওর মাস্টারের সঙ্গে কিছু করে দেয় এজন্য। এদিকে পেইয়ান বলে আমার একজনকে সন্দেহ হচ্ছে, তার নাম হলো শাও উষা। সে হলো মুনফল রাজ্যের সিটি লর্ডের ছেলে। সে যদি এখনো বেঁচে থাকে তাহলে সে তেংরুইকে মারতে পারে, কারণ তেংরুই তার বাবার মৃত্যুর পিছনে অনেকটাই দায়ী, সেজন্য সে হয়তো তেংরুইকে মারতে চায়। এখন যদি শাও উষাই এর পিছনে থেকে থাকে তাহলে আমাদেরকে শাও উষাকে খুঁজে বের করতে হবে। আপনাদের তো বলেইছি শাও উষা আর কেউ নয়, সেটা হলো যাও। আর পেইয়ান কিন্তু সেই পর্যন্ত পৌঁছে গিয়েছে, তার মানে পেইয়ান কতটা দূরদর্শী তা আপনারা বুঝতেই পারছেন। যাও বলে শাও উষা কেন এটা করবে? ঠিক আছে, যদি এরকম কিছু হয় আমি তোমার সঙ্গে কাজ করব। পেইয়ান বলে তেংরুই যে মেনশনে মারা গিয়েছিল সেই মেনশনে দুইজন গার্ড ছিল, সেই গার্ডদেরকে তোমার ভোরের আর্মিরা ধরে নিয়ে গিয়েছে, তো আমাকে সেই গার্ডদের সঙ্গে দেখা করতে হবে। তো আমি তো যেতে পারবো না, তাহলে তুমি আমার হয়ে তাদেরকে একটু জিজ্ঞাসা করো, আর সাথে করে আমার দাসী জাংশিকে নিয়ে যেও।
জাংশি ওদের সবার জন্য রান্না করে নিয়ে আসে। সবাই রান্নাটা খায়, কিন্তু খায় না যাও, আর বলে এটা অত্যাধিক মিষ্টি, দেখেই বোঝা যাচ্ছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পেইয়ান তার গার্ড আনকে বলছিল, আমার এখনো জাওয়ের উপর থেকে সন্দেহ যায়নি, আমার মনে হচ্ছে তেংরুয়ের মৃত্যুর পিছনে জাওয়ের কোনো হাত থাকতে পারে, তুমি ভালো করে নজর রেখো। এরপরে ও জাংশিকে এসে বলে, তুমি কি জাওকে ভয় পাও? যদি তোমাকে তার সঙ্গে পাঠায় তাহলে তুমি কি ভয় পাবে? জাংশি বলে, না, আমি জাওকে ভয় পাই না, সে হয়তো একটু বদমেজাজি, কিন্তু সে দেখতে বেশ সুন্দর, আর তাছাড়া আমার খুব একটা খারাপ মানুষ তাকে মনে হয় না। তখন পেইয়ান বলে, আমার সাথে যদি তাকে তুলনা করতে বলি তাহলে তুমি কি বলবে? জাংশি বলে, আপনি তো অতুলনীয়, আমার হৃদয়ে আপনি সবসময় আনম্যাচড, কারোর সঙ্গে আপনার তুলনাই হয় না। জাংশির এই কথা শুনে পেইয়ান মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। পেইয়ান যে জাংশির প্রেমে পড়ে যাচ্ছে তা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এরপর দিন জাংশি জাওয়ের সঙ্গে যাচ্ছিল, কিন্তু আন ওদের উপর নজরদারি করছিল। জাংশি গাড়ির ভিতর থেকে জাওয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও জাও ওকে থামিয়ে দেয়। আর এখন যখন ওরা কারাগারের ভিতরে আসছে তখন জাও বলে, তখন তো কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিলে, বলো কি বলতে চাও? এখন তো দেখছি তুমি আমারই লোক, আমার হয়েই কাজ করছো। তখন জাংশি বলে, কে তোমার হয়ে কাজ করছে? আমি কারোর হয়ে কাজ করছি না। আর তুমি হয়তো জানো না, আনকেও কিন্তু খবরদারি করতে পাঠানোর জন্য পেইয়ান পাঠিয়েছে, তাই পেইয়ানকেও তুমি এত বিশ্বাস করো না। তুমি বরং এখন আমার সঙ্গে কাজ করো, যদি তুমি আমার সঙ্গে কাজ করো তাহলে সেটা সবথেকে বেস্ট হবে তোমার জন্য। কিন্তু জাংশি বলে, কখনোই না। এরপরে ওরা তংমিন নামের একজন গার্ডের সঙ্গে দেখা করতে আসে। তংমিনকে জিজ্ঞেস করে সেদিন ঠিক কি হয়েছিল। তংমিন বলে, আমি বাইরে থেকে দেখেছিলাম তেংরুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেড়ার মাংস খাচ্ছিল এবং ওর রুমের ভিতরে ও ভেড়ার মাংস জ্বালিয়েছিল, কিন্তু ওই অল্প আগুনের ভিতরে কিভাবে ঘরের ভিতরে আগুন লেগে গেল আর কিভাবেই তেংরুই মারা গেল আমি কিছুই বুঝতে পারছি না। এরপরে ওরা ফ্যানি নামের আরও একজন গার্ডের সঙ্গে দেখা করতে আসে। ফ্যানিও ওখানে ছিল সেদিন। এবার তংমিনের কথাটা কিছু ঠিক ছিল, কিন্তু ফ্যানি অন্যরকম উদ্ভট কথাবার্তা বলতে লাগে, কী সব হাওয়া হচ্ছিল হ্যান ত্যান। আসলে এ অনেকটা মাতাল এবং এ জুয়া খেলে আর একদম নিঃস্ব হয়ে পড়েছে প্রায়, আর এটাকেই যাও কাজে লাগিয়েছে। দুজনের কথা শোনার পরে জাংশি ওখান থেকে বাইরে বের হয়ে আনকে বলে, আমি যেহেতু বাইরে এসেছি তখন কিছু সবজি কিনে তারপরে বাসায় যাব। এরপরে ওরা সবজি কেনার জন্য বাইরে আসে। এরা দুজন যখন সামনে হাঁটছিল ঠিক তখনই আনও ওদেরকে পিছু পিছু ফলো করলে কিছু বাচ্চারা এসে আনকে টাকা দাও বলে ঘিরে ধরে। এই আড়ালেই এরা কথা বলে। এখানে জাংশি বলে, তুমি স্বীকার করো যে তুমি সাহসা, তুমি আসলে মুনফলেরই একজন লোক। তখন জাংশিকে যাও বলে, তুমি কি বললে? আমি সাহসা? কেন? আমাকে কি দেখে মনে হচ্ছে আমি সাহসা? তখন জাংশি বলে, আমি তোমার জন্য যে জাউটা রান্না করেছিলাম, মানে যে পায়েসটা, সেই পায়েসে আমি লিংজু ফুল দেইনি। আর লিংজু হলো এমন একটা ফুল যে ফুলটা সংগ্রহ করার জন্যই মূলত ও পৃথিবী ঘুরতে বেরিয়েছে। যে ফুলটা একমাত্র মুনফলে পাওয়া যায়, ওই ফুল দিয়েই অনেক সুন্দর রান্না করা যায়। তো ও পায়েসের সঙ্গে ওই ফুলটা দিয়ে রান্না করত। আর সব থেকে বড় কথা, মুনফলের মানুষ না হলে দেখা মাত্রই এটা কখনোই বলে দেওয়া সম্ভব না। যাও বলে, তুমি শুধুমাত্র এক বাটি পায়েস দিয়ে আমাকে এটা বিবেচনা করতে চাইছো যে আমি সাহসা কিনা? তুমি আসলেই পারো বটে। জাংশি বলে, শুধু এটা নয়, তুমি যেদিন আমাকে প্রথম মারতে গিয়েছিলে তখন আমার বুকের ভিতরে একটা বই ছিল, যে বইটাও ছিল মুনফলের। তুমি সেটা দেখে আমাকে আর মারোনি। তার থেকেও বড় কথা, মুনফলের মানুষরা অর্থাৎ ছেলেরা দেখতে অনেক সুদর্শন হয়, আর তুমি দেখতেও সুন্দর। যাও তখন বলে, ও আচ্ছা তাই নাকি? শোনো, তুমি যেরকম কারো হয়ে কাজ করো ঠিক তেমনি আমিও কারো হয়ে কাজ করি। তখন জাংশি বলে, তুমি কার হয়ে কাজ করো? সাহসার হয়ে কাজ করো? তার মানে তুমি সাহসার নও? তখন জাংশিকেও আবারও বলে, আমি সাহসা নই। যাও তখন ওকে বলে, এখন থেকে তুমি যদি আমার কার সাথে কোনো কথা বলতে চাও তাহলে এরকম চাঁদের মতো সাইন করবে। এই সাইনটা দেখা মাত্রই আমি তোমার সঙ্গে কথা বলতে আসবো, ঠিক আছে? এরপরে ওরা আবার সবজি কিনতে বেরিয়ে পড়ে। এখন ওরা দেখে দেখে কিছু সবজি কিনছিল এবং কিছু স্পেশাল বীজ কিনছিল জাংশি। তো হঠাৎ করেই জাংশির হাত ধরে যাও। এবার জাংশিকে হাত ধরা দেখে জাংশি বলে, তুমি আমার হাত কেন ধরছো? যাও বলে, তুমি ছেলেদের মন বোঝো না। এটা বলে জাংশিকে ফেলে দেয়। এরপরে জাংশির বীজের উপরে পা দিয়ে দেয় যাও। ঠিক তখনই ওখানে আন আসে আর জাংশিকে টেনে তোলে। এরপরে বাজার টাজার নিয়ে ওরা বাড়ির দিকে রওনা হয়। আসার পরে পেইয়ান জিজ্ঞেস করে, তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন? তোমার পায়ে কি হয়েছে? তখনও বলে, যাও আমাকে ফেলে দিয়েছে ইচ্ছে করে। কেন সে এরকম করে আপনি বলতে পারেন? ও কি আসলে এরকম নাকি? পেইয়ান বলে, আরে না, ও তো এরকম মানুষ না, নিশ্চয়ই মজা করছিল। কিন্তু তোমরা কি কোনো কিছু জানতে পেরেছো?
তখন জাংশি বলে, তংমিন তো যা বলেছে ঠিক আছে, কিন্তু ফ্যানি কিরকম উদ্ভট কথাবার্তা বলছিল। সে বলছিল আগে থেকেই ভিতরে কেউ ছিল এরকম কিছু, তার মানে হয়তোবা আগে থেকেও ভিতরে কেউ ছিল বা এরকম কিছু হবে। এরপরে জাংশিকে পাঠিয়ে দেয় পেইয়ান আর বলে, ঠিক আছে তুমি রেস্ট করো। এরপরে ও আনির কাছে শোনে যে সেরকম সন্দেহজনক কিছু চোখে পড়েছে কিনা। তখন আন ওকে বলে যে না, সেরকম সন্দেহজনক কিছু চোখে পড়েনি, কিন্তু বাজারের মাঝখানে আমি ওদেরকে একটু সময়ের জন্য হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে এসে দেখলাম যে সত্যি ওরা ঝগড়া করছিল। আর জাংশি আড়াল থেকে আবার ওদের দুইজনের কথা শোনে। আসলে জাংশিকে যাও বলেছে যতক্ষণ না পেইয়ান ওর উপর থেকে সন্দেহ দূর করছে ততক্ষণ ও জাংশিকে ছাড়বে না বা ওর মাস্টারকেও ছাড়বে না। এখন জাংশি যদি ওর মাস্টারের ওই মাটির বিড়ালটা নিতে চায় তাহলে পেইয়ানকে এটা বোঝাতে হবে যে কোনো দোষ নেই জাওয়ের, এবং জাও এসবের ভিতরে একদমই জড়িত নেই। আর তাই তো জাওয়ের হয়ে আবার কাজ করতে থাকে জাংশি। পরদিন জাও সবাইকে নিয়ে একটা জায়গায় আসে। পেইয়ান এখানে এসে দেখতে পায় এখানে একটা দরজা আছে যেটা পানির ভিতরে, অর্থাৎ এখানে যে লোকটি এসেছিল সে আসলে সাঁতরে এসেছে, এবং এটা ওই এস্টেটের কোনো লোকের কাজ হবে, কারণ এখানে এক ধরনের ফিতা বাঁধা ছিল যে ফিতারা আসলে ওই এস্টেটের লোকজন ব্যবহার করে। তার মানে যে তেংরুইকে মেরেছে সে ওই এস্টেটের কেউ হবে। এবার জাংশি মনে মনে বলে, আচ্ছা তো এটা তার মানে জয়ের কাজ না। তাই ও জয়ের সঙ্গে আলাদা করে দেখা করতে আসে এবং ওর হাতে জোরে কামড়ে ধরে বলে, তুমি জানতে যে আমি আসলে তোমার ফাঁদে পা দিয়েছি। আমি জানি তুমি এটা করনি, এবং তুমিও আমাকে বোঝাতে চেয়েছিলে যে তুমি এটা করনি। আর আমি যেন উল্টোপাল্টা ভুলভাল পেইয়ানকে বলি আর পেইয়ান তোমাকে সন্দেহ করে, আর তারপরে পেইয়ান আসল সত্যটা জানতেও পারে। যেমন তুমি সেদিন ইচ্ছে করে ধাক্কা দিয়ে পানিতে পড়ে গেলে, কিন্তু তুমি সাঁতার জানো না, তাহলে তো প্রশ্নই আসে না যে পানি সাঁতরে তেংরুইয়ের ঘরে তুমি ঢুকতে পারো। তো এই প্রমাণ তো তুমি পেইয়ানকে আগে থেকেই দিয়েই দিয়েছ, তার মানে তুমি তোমার নাম অলরেডি ক্লিয়ার করে ফেলেছো। পেইয়ান কোনোভাবেই তোমাকে আর সন্দেহ করবে না। তার থেকেও বড় কথা, আসলেই তো তেংরুইকে তুমি মারতে যাওনি, তাই না? কিন্তু এর অনেক লেভেল উপর দিয়ে চলে যাও ওকে বলে, কিন্তু তুমি আগে থেকে আমাকে কেন সন্দেহ করেছিলে, বা মুনফলের শাহ উষাকে কেন সন্দেহ করেছিলে? মুনফল একটা ছোট্ট রাজ্য বলে বা অনেক গরিব একটা রাজ্য বলে ওদের সবাইকে এখন দাসী বানিয়ে রাখা হয়, এজন্য গরিবদের উপরে খুব দ্রুতই দোষ চাপানো যায়, তাই না? কিন্তু এখন তোমরা মানতে পারছো না ওই স্টেট থেকে একজন সৈন্য এসে এখানে তেংরুইকে মেরে দিয়ে গেল। সেটা তোমাদের মানতে খুব অসুবিধা, কিন্তু তোমরা এটা মানতে পারবে যদি মুনফল থেকে কেউ এসে তেংরুইকে আক্রমণ করে, সেটা, তাই না? তুমি জানো এখন কি অবস্থা মুনফল সিটির লোকজনগুলোর, কিভাবে ওরা বছরের পর বছর কৃতদাস হয়ে বিক্রি হয়ে যায়। জাংশিওকে ভয় দেখিয়েছিল যে ও পেইয়ানকে ওর আসল সত্যটা বলে দেবে যে জয়ই সেই সন্ত্রাসী। তখন যাও বলে, ঠিক কোথা থেকে শুরু করবে? তুমি পেইয়ানকে দিনের পর দিন মিথ্যা কথা বলে এসেছো, আমার হয়ে কাজ করেছো। পেইয়ান তোমাকে টোপ বানিয়ে আমাকে ধরতে চেয়েছিল, তো পেইয়ান কি ভুল করেনি? পেইয়ান কি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি? তাহলে একা কেন আমার দোষ হবে? পেইয়ান রাজার সঙ্গে পর্যন্ত মিথ্যা কথা বলেছে, তাহলে পেইয়ান বিশ্বাসঘাতক না, আমি কেবল প্রতারক। এইসব বলে একটু ইমোশনাল কথাবার্তা বলে ওখান থেকে চলে যায় যাও, আর খুব মন খারাপ হয়ে যায় জাংশি জানতো না আসলে মুনফল শহরের লোকজনগুলো এত কষ্টে আছে। এরপরে জাংশি বাহিরে আসে, সোজা জিংমিনের কাছে জিজ্ঞেস করে যে আসলে মুনফল সিটিটা কোথায় এবং কি অবস্থা। জিমিন তখন বলে, মুনফল সিটি যেখানে অবস্থিত তার দুই পাশে দুইটা কিংডম, একটা হলো লিয়াং কিংডম আর আরেকটা হলো চিংকং, আর সেটা হলো এই রাজ্য। মুনফল শহরের লোকজন একসময় অনেক সুখে ছিল, কিন্তু মুনফল শহরের যে রাজা বা লর্ড ছিল সেই লর্ডকে খুব বিশ্বাসঘাতকতার সহিত মেরে ফেলা হয়। তারপর থেকে ওই শহরের সব মানুষদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়। বছরের পর বছর তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে কৃতদাস হিসেবে বিক্রি করা হয়, আর ওখানে সবসময় দুর্ভিক্ষ চলে। সো খুবই খারাপ অবস্থা, যেটা শুনে জাংশির আরও মন খারাপ হয়ে যায়। জাংশি তো আগে থেকে জানতোই না ওই শহরের অবস্থাটা এত শোচনীয়। এদিকে আমরা আবার দেখতে পাই জাওকে, জাও ওর হাতের দিকে তাকিয়েছিল আর ওই মাটির বিড়ালটার দিকে তাকিয়েছিল। ও ভাবছিল জাংশির কথা। এরপরে আমরা দেখতে পাই এখানে ইফে এসেছে। ইফেই বলে ওরা যদি কোনোভাবে বুঝতে পারে যে তেংরুই মারা যায়নি, তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তেংরুইকে আসলে সেদিন অজ্ঞান করে আলাদা জায়গায় বক্সে করে সরিয়ে ফেলা হয়েছিল। তেংরুইয়ের জায়গায় অন্য একটা লোককে রেখে যাওয়া হয়েছিল, আর পরে একটা লাশকে রেখে যাওয়া হয়েছিল, যেটাকে লাশ হিসেবে চালান দেওয়া হয়েছে। এরপরে আমরা জাংশিকে চুপচাপ বসে থাকতে দেখি। তখন সেখানে পেইয়ান আসে এবং ওর শীত লাগছে দেখে ওর গায়ে একটা কাপড় দেয়। পেইয়ান
পেইয়ান এবং জাংশি কথা বলছিল। ঠিক তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে জাংশি একটা দাসীকে দেখছে আড়াল থেকে খেতে এবং ও বাইরে থেকে শ্যাডো দেখতে পাচ্ছিল। তখন জাংশির মাথায় আসে সেদিন তংমিন বলেছিল সেও বাইরে থেকে শ্যাডো দেখেছিল যে ভিতরেই খাচ্ছে তেংরুই, তাহলে ওটা তো তেংরুই না হয়ে অন্য কেউ হতে পারে। এরপরেই জাংশি শুরু করে গবেষণা। তেংরুই কবিতা লিখত, তাই ও তেংরুইয়ের বিভিন্ন কবিতা পড়তে শুরু করে। সেখানে ও একটা কবিতা দেখতে পায় যেটা তেংরুই নিজের সম্পর্কে লিখেছিল। সেখানে লেখা ছিল তেংরুইয়ের একটা পা ভাঙা ছিল, কিন্তু যে লাশটা পাওয়া গিয়েছে তার তো হাত পা সব ভালো ছিল। আজকে পেইয়ানের রাজার কাছে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু রিপোর্ট দেওয়ার আগেই গেটে এসে ওকে ধরে ফেলে আর বলে তেংরুই আসলে মারা যায়নি, তেংরুই বেঁচে আছে এবং তার জায়গায় অন্য কাউকে লাশ হিসাবে সাজিয়ে রাখা হয়েছিল। আর এটা শুনে পেইয়ান ভীষণ হ্যাপি হয়ে যায়। এদিকে আমরা তেংরুইকে দেখি, যেহেতু এখন আর কোনো সময়ই ছিল না জাওয়ের কাছে, তেংরুইকে ওরা বারবার ফোর্স করতে লাগে আর বলতে লাগে তুমি বলো, তুমি এখান থেকে 17 বছর আগে যতজন মানুষদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করেছিলে তাদেরকে ঠিক কোথায় বিক্রি করেছিলে? এখানে 2 জন বৃদ্ধ এবং বৃদ্ধাও ছিল। এরপরে আমাদের প্রিন্স সি নামের একটা ছেলেকেও দেখানো হয় যে আসলেই ওই রাজ্যে এসেছিল, মানে মুনফল রাজ্যে এসেছিল 20 বছর আগে এবং যাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাকে কেউ যেন মেরেও ফেলেছিল। আর সেই দায় গিয়েই পড়েছিল মূলত শাও হাউতিয়ানের উপরে। আর তেংরুই এইসব সম্পর্কে জানে এবং তেংরুই তখনকার গার্ড ছিল। তেংরুইয়ের কাছে ওরা জিজ্ঞেস করে যে আসলেই প্রিন্স সিকে কে মেরেছিল? তখন তেংরুই বলে ইয়ান সিস্টার্স মেরেছিল। আসলে এখান থেকে 20 বছর আগে মুনফল শহরে প্রিন্স সি নামে একটা লোকের আসার কথা ছিল। সেই প্রিন্স সি এই শহরে এসেছিল, কিন্তু তখনই খবর পাওয়া যায় যে অন্য একটা রাজ্যের রাজা মারা গিয়েছে। প্রিন্স সি এটা শোনা মাত্রই তার রাজ্যে ফিরে গিয়েছিল, কিন্তু পরে প্রিন্স সিকে আর তার রাজ্যে দেখা যায়নি, বরং মুনফল শহরে তার মৃতদেহ পাওয়া যায়। আর যে দায় গিয়ে পড়েছিল মূলত শাও উষার বাবার উপরে, আই মিন শাও হাউতিয়ানের উপরে। তার জন্য সবাই ওকে দেশদ্রোহী ভেবেছিল এবং সবাই ভুল বুঝে তাকে মেরে ফেলেছিল। তেংরুই কিন্তু এই সমস্ত কথা জানতো, কিন্তু তেংরুই কাউকে জানায়নি নিজের প্রাণের ভয়ে। এজন্যই তেংরুইকে সবসময় টার্গেটে রেখেছিল প্রথমেই শাও উষা, আই মিন জও। এজন্য ওকে মারতে চেয়েছিল, কারণ ওর জন্যই ওদের পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। এছাড়া তেংরুই বছরে বছরে বহু মানুষকে কৃতদাস হিসেবে অন্য দেশে বিক্রি করে দিয়েছে, আর সেজন্য তেংরুইয়ের উপরে ওই রাজ্যের অনেক মানুষের অনেক ক্ষোভ। আর সব মানুষের হয়েই মূলত লড়াইটা করছে যাও। তখন তার আঙ্কেলকে বলে আমাদের হাতে আর বেশি সময় নেই, তেংরুইকে এক্ষুনি এখান থেকে সরাতে হবে না। এদিকে পেইয়ানকে দেখতে পায়। পেইয়ান যেহেতু অলরেডি বুঝে গিয়েছে যে তেংরুই মারা যায়নি, তাই ও লুকিয়ে তেংরুইয়ের লাশ দেখতে চায়। সেখানে গিয়ে বুঝতে পারে যে ওর হাত পা কোনো কিছুই ভাঙা নেই, তাই সে তার আর্মিদের আলাদা করে বলে দেয় যেভাবেই হোক তেংরুইকে খুঁজে বের করতে।